আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রশোধনের পাঠ 4 অভিস্রবণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো বিগত পর্বগুলোতে কিন্তু আমি পাঠ 1, 2, 3 এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে? অভিস্রবণের গুরুত্ব। জীবকোষের কোষাবরণ, অর্থাৎ দেখো এই যে জীবকোষ, ধরো এটা একটা জীবকোষ, এর কি এই যে কোষাবরণ বা প্লাজমা পর্দার অর্ধভেদ পর্দা হিসেবে কাজ করে। অর্থাৎ এই দেখো প্লাজমা পর্দা অর্ধভেদ পর্দা হিসেবে কাজ করে। অর্থাৎ কি এই যে কোষাবরণ কি করে? অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। কোথায়? জীবকোষে। কালারটা একটু পাল্টে নি, দাও। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রায় মাটিস্থ পানি মূলরোমের মধ্যে প্রবেশ করে এবং বাইরে আসে। অর্থাৎ প্লাজমা পর্দা দিয়ে কি করে? অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি, অর্থাৎ মাটির নিচে ধরো যে পানিটা আছে সেই পানি মূলরোমে অর্থাৎ যে মূলে আসে এবং প্রবেশ করে এবং বাইরে কি বেরিয়ে যায়। অর্থাৎ কিভাবে বাইরে বেরিয়ে যায়? যে রোদের মাধ্যমে সে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ রোদের কারণে যে পাতায় যে সালোক সংশ্লেষণের ফলে ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। কোষস্থ পানি খনিজ লবণকে, অর্থাৎ কোষের মধ্যে যে পানিটা থাকে সেই কোষস্থ পানি দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। অর্থাৎ দ্রবীভূত করে কি করে? কোষ রসে পরিণত করে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি হচ্ছে, এখানে একটা গাছ, ধরো এখানে আমি একটা গাছ আঁকাচ্ছি। এই ধরো একটা গাছ, এই গাছ কি করছে? এই যে মাটির নিচে যে পানি আছে এই পানিটা কি করছে? এই পানিটা সে চুষে নিচ্ছে। নেওয়ার পরে এই যে মাটিস্থ পানি সে মূলের মধ্যে নিচ্ছে। নেওয়ার পরে কি সালোক সংশ্লেষণের ফলে খাদ্য তৈরি করছে এবং সেই খাদ্যটা তৈরি করার পরে কি করছে? এইটা কি আবার ব্যাপন আকারে কি বাইরে উড়িয়ে দিচ্ছে। এই সম্পর্কে বলা হয়েছে। তারপরে কি আছে? এই প্রক্রিয়ার দ্বারা কোষের পানির রসফিতি ঘটে। অর্থাৎ কোষের পানির কি রসফিতি ঘটে। এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। অর্থাৎ যখন এই পানিটা হবে তখন কি কাণ্ড ও পাতা কি সতেজ থাকবে না? তারপরে ফুলের পাপড়ি বন্ধ এবং খুলতে, অর্থাৎ পানির মাধ্যমেই কিন্তু, যেমন ওর খাদ্যই কিন্তু পানি, মাটি, খনিজ লবণ এগুলো। তাইলে পানি যদি সে পায়, অর্থাৎ তার যদি খাদ্য পায়, তাহলে কি পাতাকে সে খুব সতেজ রাখতে পারবে এবং ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারবে। তাছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়। অর্থাৎ অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে অর্থাৎ প্রাণীর ভিতরে খাদ্য সঞ্চিত হয়। অভিস্রবণের পরীক্ষা। প্রয়োজনীয় থিসল ফানেল, মাছের পটকা, বিকার, চিনির গাঢ় দ্রবণ, স্ট্যান্ড ক্যাম্প। এখানে কিন্তু পরীক্ষাটা অনেক সুন্দর একটা পরীক্ষা রয়েছে। এখানে পদ্ধতি কি? থিসল ফানেলের চওড়া মুখটি মাছের পটকা ঢেকে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এবং বিকারটিকে অর্ধেক পানিতে রাখতে হবে। অর্থাৎ দেখো এই যে ধরো থিসল ফানেলের মধ্যে এই যে এতটুকু মাছের পটকা দিয়ে কি শক্ত করে সুতা দিয়ে মানে বেঁধে দিতে হবে। তারপর বিকারটির যে অর্ধেক পানি আছে সেই পানির মধ্যে মানে দিয়ে দিতে হবে। বিকারি পানি নেওয়ার পর থিন্স ফানেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ, অর্থাৎ পানিটা কি চিনির গাঢ় দ্রবণ হবে, চিনির গাঢ় দ্রবণ ঢালতে হবে এবং এবার ফানেলের চওড়া মুখটি বিকারের পানিতে সম্পূর্ণ ডুবিয়ে দাও। এবার ফানেলের মুখটি কি বিকারের পানিতে সম্পূর্ণ ডুবিয়ে দিতে হবে, সাথে আটকে রাখতে হবে। এরপর ফানেলের নলে চিনির দ্রবণটি তলটি মার্কার পেন, অর্থাৎ মার্কার পেন দিয়ে চিহ্নিত করো। ধরো এখান থেকে দিল আর এই পর্যন্ত এই যে মাঝের পটকাটা দেওয়া হলো, তারপরে মার্কার পেন দিয়ে এইভাবে করতে মানে চিহ্নিত করতে হবে। পরীক্ষা ব্যবস্থাটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। তারপরে পর্যবেক্ষণ। তারপরে যদি একটু মুছে নিই, কিছুক্ষণ পরে দেখা যাবে থিসল ফানেলের নলের দ্রবণটি তল উপরের দিকে উঠে এসেছে। আরো কিছুক্ষণ পরে দেখা গেল ফানেলের নলের দ্রবণটি তল আর উপরে উঠছে না। এই পরীক্ষা তুমি কি পর্যবেক্ষণ করলে? দেখো মাছের পটকা কি ধরনের পর্দা, অর্থাৎ চিনির গাঢ় দ্রবণ কিন্তু সে গেল না, সে কিন্তু পানির দ্রবণটা গেল। পানির দ্রবণ যে দেখো থিসল ফানেলে ধরো এই পর্যন্ত ছিল আর পানিটা ডোবানোর পর এই পর্যন্ত হলো, এবার সেই পানিটা শুষে এই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু চিনির দ্রবণ কিন্তু যায়নি। তাহলে এই মাছের পর্দাটা কি ধরনের পর্দা? চিনির দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো? কিছুক্ষণ পর ফানেলের যে দ্রবণ উপরে না উঠে স্থিরভাবে কেন অবস্থান করলো?
তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রথমটি এরকম আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, এটা হলো একটা অর্ধভেদ্য পর্দা, এবং যেহেতু অর্ধভেদ্য পর্দার শর্ত কি ছিল যে দ্রবণ বা অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে পানি প্রবেশ করবে, কিন্তু যে দ্রব্য আছে সেটি প্রবেশ করবে না, জন্য চিনি দ্রবণ ফানেলের নলের উপরে উঠে আসলো। ঠিক আছে, তারপরে যদি দেখি নিচে কি বলা হয়েছে, তো এখানে কি বলা হয়েছে, উদ্ভিদের পানি শোষণ এবং উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ আছে এখানে। উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি, মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ, অর্থাৎ দেখো মাটির থেকে যে পানিটা আসে আর এই পানির থেকে যে খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কোষে টেনে নেয়, অর্থাৎ এই পদ্ধতিকে কি সাধারণত শোষণ বলা হয়। অর্থাৎ দেখো এই যে এই গাছটা, ধরো এটা একটা গাছ, এই গাছটা কি মাটি থেকে পানি, এই যে মাটি, এই মাটির থেকে যে পানিটা নেবে, তারপরে পানি থেকে দ্রবীভূত খনিজ লবণ, সেই খনিজ লবণ কি উদ্ভিদের সজীব দেহে শুষে নেওয়ার পদ্ধতিকেই শোষণ বলে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। স্থল উদ্ভিদগুলো মূলরম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে আনে। তো এগুলো কিন্তু সব অভিস্রবণের মাধ্যমেই হয়। তো এই দেখো এখানে একটা ছবি আছে, তো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।